সত্যেনবাবুর জীবনটা ছিল সংগ্রামের এক উপাখ্যান। তিনি একটা বেসরকারি সংস্থায় চাকরি করতেন। বেতন খুব বেশি ছিল না, কিন্তু দুই ছেলেকে বড় মানুষ করার স্বপ্ন দেখতেন। দিনের পর দিন পরিশ্রম করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন যাতে তার ছেলে দুটো ভালো পড়াশোনা শিখতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। স্ত্রী মাধবী দেবী একসঙ্গে একাত্মা হয়ে সংসার সামলাচ্ছেন, ছেলেদের সেরা শিক্ষা দিচ্ছেন, প্রতিটি পরীক্ষার সময় রাত জেগে ওদের পাশে থাকছেন। বড় ছেলে অনিকেত, ছোট ছেলে সৌরভ, দুজনেই ছিলেন অত্যন্ত মেধাবী। বাবা মায়ের কষ্টের মূল্য দিয়েছিল তাদের পড়াশোনায় ভালো ফল করে। অনিকেত ইঞ্জিনিয়ারিং শেষ করে বিদেশে এক নামী সংস্থায় চাকরি পেয়েছিল। সৌরভও দেশের বড় এক কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিল। সত্যেনবাবু গর্বিত ছিলেন, কারণ তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েছে। দেখতে দেখতেই অনিকেতের বিয়ে হলো এক ব্যাংক ম্যানেজারের মেয়ের সাথে। বড়লোকের মেয়ে, ছোটবেলা থেকে বিলাসিতার অভ্যস্ত। বিয়ের পর থেকে সে শ্বশুর শাশুড়িকে নিচু চোখে দেখা শুরু করলো। মেয়ের বাবাও কটাক্ষ করতেন, আপনারা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের পরিবারের সাথে মানানসই নন। বিয়ের কয়েক বছর পর অনিকেত ও সৌরভ দুজনেই নিজের নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ল। মাধবী দেবী ছেলেদের জন্য একদিনও ভালো করে খেতে পারতেন না। এতদিন যাদের জন্য নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, অথচ এখন সেই ছেলে বৌমা সকলেই নানা রকম কথা বলে। রাতে যদি ছেলে বৌমার জন্য অপেক্ষা করেন, তাহলে বলে এত বয়স হয়েছে এখনও এই সমস্ত অভ্যাস ছাড়তে পারলেন না, কি দরকার এত আধিক্যতা করে রাত জেগে আমাদের জন্য বসে থাকার, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেই তো পারেন। এদিকে বয়স বাড়ার সাথে সাথে সত্যেনবাবুর শরীর ভাঙতে লাগলো। ডায়াবেটিস, ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিল। মাধবী দেবীও অসুস্থ হয়ে পড়লেন। তার হাঁটুর ব্যথা দিন দিন বেড়েই চলল, কিন্তু ছেলেরা আর তাদের খোঁজ নেয় না। একদিন সত্যেনবাবু বললেন, অনিকেত, মার ওষুধ শেষ হয়ে গেছে, কিছু টাকা পাঠাবি বাবা? অনিকেত বিরক্তি নিয়ে বলল, বাবা, এই বয়সে তো একটু শরীর খারাপ লেগেই থাকে, তা বলে এত ওষুধ খেলে কি চলবে? আরে আমাদেরও তো খরচাপাতি আছে নাকি? ছোট ছেলে সৌরভও একদিন ফোনে বলল, বাবা, আমি তো সবে মাত্র নতুন ফ্ল্যাট কিনেছি, তোমরা একটু সামলে নাও না। সত্যেনবাবু হতবাক হয়ে গেলেন। নিজের দুই সন্তান, যাদের জন্য তিনি সারা জীবন সব কিছু ত্যাগ করেছেন, আজ তারা তার পাশে দাঁড়াচ্ছে না। এদিকে বৌমারও একই অবস্থা, সেও দিন দিন দূরে সরে যাচ্ছে। মাধবী দেবী যখন কোনো সাহায্য চাইতেন, তখন নানা অজুহাত দেখাতো তারা। এমনই একদিন যখন মাধবী দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তখন সত্যেনবাবু বড় ছেলেকে ফোন করে বলতে লাগলো, বাবা, তোর মায়ের শরীরটা খুব খারাপ, কিছু টাকা পাঠা, ডাক্তার দেখাতে হবে। তখনই ওনার ছেলের বউ পাশ থেকে চিৎকার করে বলে উঠল, এত বয়স হয়েছে, এখন তো এরম অসুখ টসুখ লেগেই থাকবে, অত ডাক্তার দেখাতে হবে না। এদিকে মাধবী দেবীর শরীর খুব খারাপ হয়েছিল, উনি প্রায় বিছানা শয্যা হয়ে পড়লেন। সত্যেনবাবু মনে করল এখন থেকে আর ছেলের উপর নির্ভর করা যাবে না। তিনি সিদ্ধান্ত নিলেন কিছু একটা করতেই হবে, কিন্তু কি করবেন? হাতে টাকা নেই, আর বয়সও হয়েছে। মাধবী দেবী বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন আর বললেন, এভাবে আর সহ্য করতে পারছি না গো, চলো আমাদের ছোট্ট ব্যবসা শুরু করি, যা করে হোক আমরা দুজন ঠিক নিজেদের খরচা চালিয়ে নেব। মাধবী দেবীর কথা শুনে সত্যেনবাবু একটু অবাক হয়ে গেলেন। ব্যবসা? আমাদের কি সেই সামর্থ্য আছে গো? মাধবী দেবী বললেন, সামর্থ্যের দরকার নেই, আমাদের যা আছে তা দিয়েই শুরু করব। সত্যেনবাবু বসেছিলেন জানালার ধারে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে যেন এক বড় ঝড় উঠেছে। জীবনের এই পড়ন্ত বেলায় তিনি এমন অবহেলা কখনো আশা করেননি। দুই ছেলে ইঞ্জিনিয়ার, এদিকে বড় ছেলের বউ ব্যাংক ম্যানেজারের মেয়ে, অথচ আজ তার নিজের সংসারেই তিনি পর হয়ে গেছেন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। পাশেই শুয়েছিলেন মাধবী দেবী। শরীরটা খুব ভালো নেই তার, হাঁটুর ব্যথাও খুব বেড়েছিল। এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল সত্যেনবাবুর গালে।
স্ত্রীকে এভাবে কষ্ট পেতে তিনি আর দেখতে পারছিলেন না। মাধবী দেবী যখন থেকে ব্যবসার কথা বলেছিলেন তখন থেকে সত্যেনবাবুর মাথায় ওই একটা কথাই ঘুরে বেড়াচ্ছিল। সত্যেনবাবু এক মুহূর্ত চুপচাপ বসেছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমাদের হাতে আছে শুধুমাত্র একটাই জিনিস, সততা আর পরিশ্রমের শক্তি। সেটাই আমাদের সবথেকে বড় পুঁজি। এবার সত্যেনবাবু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তিনি একটা ছোট ব্যবসা শুরু করবেন। কিন্তু কি ব্যবসা করা যায়? তিনি তো কোনো দিন ব্যবসা করেনইনি। হঠাৎই মনে পড়ে গেল, পাড়ার এক যুবক অনলাইনে জিনিসপত্র বিক্রি করে ভালো উপার্জন করছে। সত্যেনবাবু তার কাছে গেলেন এবং ই কমার্স সম্বন্ধে জানতে চাইলেন। যুবকটি তাকে বুঝিয়ে দিল, কাকু, ই কমার্স মানে হলো অনলাইনে জিনিস বিক্রি করা। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা অ্যামাজন, ফ্লিপকার্টে ছোট ব্যবসা শুরু করতে পারেন। সত্যেনবাবুর মনে একটু সাহস এলো, কিন্তু কি বিক্রি করা যায়? একদিন বাজারে গিয়ে দেখলেন সুন্দর হাতে বানানো কাঁথা, শাল আর বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে। হঠাৎই তার মাথায় একটা আইডিয়া এলো, এগুলো যদি অনলাইনে বিক্রি করা যায়। তিনি মাধবী দেবীর সাথে আলোচনা করলেন। মাধবী দেবী বললেন, আমি ছোটবেলায় মাটির পুতুল আর উলের সোয়েটার বানাতে শিখেছিলাম। যদি আবার চেষ্টা করি তবে কিছুটা বানাতে পারবো ঠিকই। সত্যেনবাবু আনন্দিত হলেন। অবশেষে তাদের ছোট্ট ব্যবসার পরিকল্পনা চূড়ান্ত হলো। হাতে বানানো হস্তশিল্প এবং পোশাক অনলাইনে বিক্রি করা হবে। তবে বড় সমস্যা হলো টাকা। সত্যেনবাবুর হাতে ছিল মাত্র 750 টাকা। সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব নয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, অর্ডার পেলে তারপর পণ্য তৈরি করবেন। সত্যেনবাবুর কাছে একটা পুরনো স্মার্টফোন ছিল, যেটা তার বড় ছেলে অনেক বছর আগে তাকে দিয়েছিল। সেটাই তাদের ব্যবসার প্রথম হাতিয়ার হলো। তিনি ফেসবুকে একটা পেজ খুললেন, মাধবী হ্যান্ডিক্রাফট, যেখানে সুন্দর কিছু ছবি তুলে দিলেন তিনি, যেগুলো বাজারের দোকানে তোলা হয়েছিল। সঙ্গে একটা ক্যাপশনও দিলেন, নিজের হাতে বানানো খাঁটি ও মানসম্পন্ন পণ্য কিনুন, আপনার ভালোবাসা আমাদের একমাত্র সম্বল। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, কিন্তু কোনো অর্ডার আসলো না। সত্যেনবাবু একটু হতাশ হলেন, কিন্তু হাল ছাড়লেন না। তিনি ধৈর্য ধরে প্রতিদিন ফেসবুকে পোস্ট করতে লাগলেন। 1 সপ্তাহ পর রাত 10টার সময় একটা অর্ডার এলো। 3টে হাতে বানানো কাঁথা চেয়েছেন একজন মহিলা, যার দাম 2200 টাকা। সত্যেনবাবু সেই মুহূর্তেই কেঁদে ফেললেন। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। মাধবী দেবীরও চোখে জল চলে এলো। ওগো, আমরা পারবো গো, আমরা পারবো, দেখবে একদিন আমরা ঠিক করতে পারবো। তিনি বাজার থেকে কাঁচামাল কিনে আনলেন। মাধবী দেবী হাতের কাজ শুরু করলেন। দিনে 10-12 ঘন্টা একটানা কাজ করতেন। বৃদ্ধ বয়সে এতক্ষণ কাজ করে হাতে ফোস্কা পড়ে যেত, তবুও তারা থামতেন না। সত্যেনবাবু প্রতিদিন অনলাইনে নতুন নতুন উপায় খুঁজে পেতেন, কিভাবে ব্যবসা বড় করা যায়। তিনি ফেসবুক গ্রুপগুলোতে প্রচার করতে লাগলেন, ইনস্টাগ্রামে রিল বানিয়ে পোস্ট করতে লাগলেন, হোয়াটসঅ্যাপে পরিচিতদেরও পাঠিয়ে দিলেন। 1 মাসের মধ্যেই তারা 15টি অর্ডার পেয়ে গেল, যার মূল্য 10,000 টাকারও বেশি। সত্যেনবাবু আর মাধবী দেবী বিশ্বাসই করতে পারছিলেন না, এত বছর পর তাদের হাতে কিছু টাকা এলো, যা কারো কাছে চাইতে হচ্ছিল না। হঠাৎই একদিন অনিকেত ফোন করলো, বাবা, তোমরা ভালো আছো তো? সত্যেনবাবু একটু কষ্ট পেলেন। এতদিন পর ছেলের ফোন, কিন্তু কোনো ভালোবাসা নেই, শুধু একটা শুষ্ক জিজ্ঞাসা। তারা যে একটা ছোট ব্যবসা শুরু করেছেন সে ব্যাপারে তারা কিছুই বললেন না, কারণ তিনি জানতেন ছেলে শুনলে হয়তো হাসবে, ছোট করবে। সত্যেনবাবু এবার মনে মনে প্রতিজ্ঞা করলেন,
নিজেকে এত বড় করব যাতে একদিন আমার সন্তানরা নিজেই আমাকে সম্মান করতে বাধ্য হয়। এভাবে তাদের ব্যবসা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারা এক মাসে 10,000, তার পরের মাসে 50,000, তারপর এক বছরে 2 লক্ষ টাকার অর্ডার পেলেন। এতদিন পর তাদের মনের মধ্যে এক ধরনের তৃপ্তি এলো। তারা বুঝতে পারলেন নিজেদের ওপর বিশ্বাস রাখলে বয়স কোনো বাধা নয়। সত্যেনবাবু আর মাধবী দেবীর ছোট্ট অনলাইন ব্যবসা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। হাতে বানানো কাঁথা, উলের সোয়েটার এবং অন্যান্য হস্তশিল্পের পণ্যের চাহিদা বাড়ছিল। অর্ডারের সংখ্যা বেড়েছে, আর সেই সাথে বেড়েছে তাদের আত্মবিশ্বাস। কিন্তু সত্যেনবাবু জানতেন শুধু ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসা সীমিত থাকবে। তিনি আরও বড় কিছু করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পণ্য শুধু পাড়া মহল্লার মানুষ নয়, সারা দেশ, এমনকি বিদেশেও পৌঁছে যাক। একদিন এক পুরনো বন্ধু দেখা করতে এলেন সত্যেনবাবুর সাথে। তিনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তিনি সত্যেনবাবুকে পরামর্শ দিলেন, তুমি যদি তোমার ব্যবসাকে সত্যি বড় করতে চাও তাহলে ইউটিউবের মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করো। মানুষ তোমার গল্প শুনবে, তোমার পণ্য দেখবে এবং তখনই তারা বিশ্বাস করবে। সত্যেনবাবু মনে করলেন এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু বড় সমস্যা ছিল, ইউটিউব সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তবে তিনি হাল ছাড়লেন না। রাত জেগে জেগে ইউটিউব সম্পর্কে জানার চেষ্টা করলেন। কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভালো কমেন্ট তৈরি করতে হয়, সব কিছু একে একে শিখতে লাগলেন। সত্যেনবাবু তার ফোনের ক্যামেরা দিয়েই প্রথম ভিডিওটি বানালেন। তিনি তার ছোট্ট ঘরেই সেট আপ করলেন। পেছনে তার বানানো কিছু হস্তশিল্পের জিনিস রাখলেন আর সামনে বসে নিজের গল্প বলতে শুরু করলেন। আমি সত্যেন বিশ্বাস, আমার বয়স 65 বছর। বৃদ্ধ বয়সে ছেলেদের অবহেলায় আমি স্ত্রীকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। মাত্র 750 টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করি, আর আজ আমি প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করি। যদি আমার মতো একজন বৃদ্ধ মানুষ পারে তাহলে আপনিও পারবেন। এই ভিডিওটি তিনি ইউটিউবে আপলোড করলেন। প্রথম কয়েকদিন ভিডিওতে তেমন ভিউ আসেনি, মাত্র 10 থেকে 12 জন দেখেছিল, তাও হয়তো আত্মীয় স্বজনেরই কেউ। কিন্তু এক সপ্তাহ পরে একদম অপ্রত্যাশিত কিছু ঘটল। সত্যেনবাবুর ভিডিওটি হঠাৎ ভাইরাল হয়ে গেল। অনেক মানুষ তার কষ্টের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। কেউ কেউ কমেন্টে লিখলেন, আমার বাবাও অনেক কষ্ট পেয়েছেন, আমি এখন থেকে আর তাদের কষ্ট দেব না, তাদের যত্ন নেব। কেউ আবার লিখলেন, আমি নিজেও এখন একটা ছোট্ট ব্যবসা শুরু করতে চাই। মাত্র 2 সপ্তাহেই ভিডিওটি 1 লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলল। সত্যেনবাবু নিয়মিত নতুন নতুন ভিডিও বানাতে শুরু করলেন। কিভাবে বাড়িতে বসে ব্যবসা শুরু করবেন, কম পুঁজিতে কিভাবে অনলাইন থেকে অর্ডার পাবেন, কাস্টমারের বিশ্বাস অর্জনের উপায় কি, এগুলো নিয়ে তার ভিডিওগুলো ক্রমশই জনপ্রিয় হতে লাগলো। 2 মাস পর একদিন সকালে তিনি ইউটিউব স্টুডিওতে লগ ইন করে দেখলেন তার অ্যাকাউন্টে প্রথমবারের মতো 8,500 টাকা জমা হয়েছে। সত্যেনবাবু মাধবী দেবীর দিকে তাকালেন। মাধবী, দেখো, আমাদের ইউটিউব থেকে আমরা টাকা পেয়েছি। মাধবী দেবীর চোখে জল চলে এলো। তাহলে আমরা এবার একটু ভালো করে বাঁধতে পারবো বলো? সত্যেনবাবু মাথা নাড়লেন। শুধু বাঁচবো না, আমরা সফল হব। ইউটিউব থেকে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সত্যেনবাবুর ব্যবসাও দ্রুত বেড়ে উঠতে লাগলো। তিনি এখন তার পণ্য নিজের ওয়েবসাইটে বিক্রি করতে শুরু করলেন। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সাইটে তার পণ্য লিস্ট করলেন। ব্যবসার জন্য একটা নতুন লোগো তৈরি করলেন। এতদিন যেসব কাস্টমার শুধু অনলাইনে তার পণ্য দেখতেন, এখন তার ইউটিউব ভিডিও দেখে তারা আরও বেশি বিশ্বাস পেতে লাগলো। একদিন সত্যেনবাবু দেখলেন তার ওয়েবসাইটে এক রাতেই 50,000 টাকার অর্ডার এসেছে। হঠাৎ করেই তার বড় ছেলে অনিকেত জানতে পারলো বাবা মা এখন নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠেছে। একদিন সে ফোন করলো,
বাবা, তোমার সাথে কথা বলতে চাই, খুব দরকারি কথা। সত্যেনবাবু কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, কি দরকার বলো। বাবা, আমি আর তোমার বৌমা তোমাদের অনেক অবহেলা করেছি, আমি সেটা বুঝতে পারছি। তোমাদের আমরা যা যা কষ্ট দিয়েছি তার জন্য আমরা সত্যিই দুঃখিত। সত্যেনবাবুর চোখে জল চলে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে বললেন, তোমার অনুশোচনা করার সময় শেষ হয়ে গেছে বাবা। এখন আমি আর তোমার মা কারোর দয়ায় চলি না, আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি, এখন আমরা অন্যকে সাহায্য করি। বড় ছেলের মাথা নিচু হয়ে রইল। সত্যেনবাবু বুঝেছিলেন জীবনে কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু হাল ছাড়া যাবে না। তিনি তার ভিডিওতে সব সময় এটা বার্তা দিতেন, পরিশ্রম করো, সততার সাথে ব্যবসা করো আর ধৈর্য রাখো, তোমার সফলতা একদিন আসবেই। তিনি নতুন উদ্যোগের জন্য অনলাইন কোর্স চালু করলেন, নতুনদের শেখানোর জন্য ওয়ার্কশপ খুললেন। এভাবেই একদিন তার ব্যবসা কোটি টাকার ব্যবসায় পরিণত হলো। আজ শুধু তিনি নিজের স্বপ্ন পূরণ করেননি, অনেক মানুষের স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছে। সত্যেনবাবু আজ একজন সফল ব্যবসায়ী ইউটিউবার। তার হাত ধরে হাজারো মানুষ অনুপ্রাণিত হয়েছে। অনেকেই তার শেখানো পদ্ধতিতে ছোট্ট ব্যবসা শুরু করেছে। কিন্তু জীবনের সব লড়াই কি এখানেই শেষ? না, লড়াই শেষ হয়নি, বরং নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে। সত্যেনবাবুর ব্যবসা এখন বড় আকার ধারণ করেছে। অর্ডারের সংখ্যা প্রতিদিন বাড়ছে, কর্মচারীরা সংখ্যায় বেড়েছে, কিন্তু ব্যবসা বড় হলে সমস্যা ও চ্যালেঞ্জও বেড়ে যায়। একদিন সত্যেনবাবু লক্ষ্য করলেন তার পণ্যের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে কিছু প্রতারক লোক তার নামে ব্যবসা করে নকল পণ্য বিক্রি করছে। ওনার নামেই কিছু ভুয়ো ফেসবুক পেজ খোলা হয়েছে, যেখানে তার আসল পণ্যগুলোর ছবি ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভেতরে দেওয়া হচ্ছে নিম্নমানের পণ্য। অনেক ক্রেতা অভিযোগ করতে লাগলো, আপনার পণ্য আগের মতো ভালো নেই, আপনার ওয়েবসাইটের নাম ঠিক নয় কেন, আমি টাকা দিয়ে পণ্য পাইনি। সত্যেনবাবুর মাথায় হাত পড়ে গেল, এরা তো আমার কষ্টের ব্যবসাকে নষ্ট করে দিচ্ছে, আমি কি করব? তিনি তৎক্ষণাৎ পুলিশের কাছে যান, অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশের প্রতিক্রিয়া ছিল অবহেলামূলক। সত্যেনবাবু হতাশ হয়ে পড়লেন, এত পরিশ্রম করে ব্যবসা গড়ে তুললেন, আর এখন কিছু প্রতারকের কারণে তার কষ্টের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। কিন্তু তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি নিজের ইউটিউব ভিডিওতে সমস্ত বিষয়টা পরিষ্কার জানালেন। তিনি তার গ্রাহকদের বললেন, আপনারা যদি সত্যি আমাদের পণ্য ভালোবাসেন তাহলে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করুন। কেউ যদি প্রতারণার শিকার হন আমাকে জানান। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ তাকে সমর্থন জানালো। কিছু সৎ পুলিশ কর্মচারীরা এগিয়ে এলেন এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করলেন। ধীরে ধীরে সব নকল ওয়েবসাইট বন্ধ হয়ে গেল। সত্যেনবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বুঝতে পারলেন শুধুমাত্র ব্যবসা করলেই হবে না, নিজের ব্র্যান্ড ও সততার সুরক্ষা করাও জরুরি। হঠাৎ একদিন সত্যেনবাবুর কাছে তার বড় ছেলে অনিকেত এলো। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। সত্যেনবাবু চোখ তুললেন না। বলো। বাবা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই অনুতপ্ত। সত্যেনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। অনুতপ্ত হওয়া তো সহজ, কিন্তু তুমি কি সময় মতো বাবা মার কষ্ট বুঝতে পেরেছিলে? বৌমা কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমি বুঝতে পারিনি, তোমাদের এত কষ্ট হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। সত্যেনবাবু স্তব্ধ হয়ে গেলেন। এই সন্তানদের জন্যই তো তিনি নিজের সমস্ত কিছু উৎসর্গ করেছিলেন, কিন্তু এখন ক্ষমা করা কি এত সহজ? তিনি মৃদু হেসে বললেন, তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা আছে, কিন্তু বাবা মায়ের প্রতি দায়িত্ব শুধু দুঃখ প্রকাশের বিষয় নয়, সেটা কর্মের মাধ্যমে প্রমাণ করতে হয়। সত্যেনবাবু সিদ্ধান্ত নিলেন তিনি তার ছেলেদের তাদের ভুলের শিক্ষা দেবেন। তিনি জানতেন শুধু নিজের জন্য টাকা আয় করলেই হবে না, সমাজের জন্য কিছু করতে হবে। তাই তিনি নিজের উপার্জনের বড় অংশ দিতে শুরু করলেন বৃদ্ধাশ্রমে। যেসব বৃদ্ধ বৃদ্ধারা অসহায়, যেসব বৃদ্ধ বৃদ্ধাকে ছেলেরা অবহেলা করেছে, তাদের জন্য তিনি একটি সুন্দর বৃদ্ধাশ্রম তৈরি করলেন।
এখানে তারা ভালোভাবে খেতে পারবে, হাসতে পারবে, নিজের মতো করে জীবন কাটাতে পারবে। এছাড়াও তিনি ফ্রি স্কুল খুললেন। অনেক দরিদ্র শিশু যারা লেখাপড়া করতে পারে না, তারা এখানে বিনামূল্যে শিক্ষা অর্জন করতে পারত। তিনি হাসপাতাল খুললেন। তিনি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, যাতে গরিব মানুষও ভালো চিকিৎসা পেতে পারে। এই সমস্ত কিছু দেখে সত্যেনবাবুর ছেলে ও বৌমা বিস্মিত হয়ে গেল। বাবা, তুমি তো শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য কাজ করছো। সত্যেনবাবু বললেন, আমি বুঝে গেছি, শুধু টাকা থাকলেই মানুষ ধনী হয় না। মানুষের আসল সম্পদ হলো তার সততা, ন্যায়পরায়ণতা আর অন্যের প্রতি কর্তব্য। সত্যেনবাবুর নাম এখন সবাই জানে। এক সময় যে বৃদ্ধ মা বাবা অবহেলিত ছিলেন, একটু ভালোবাসার জন্য যে মানুষটা হাহাকার করতেন, আজ তিনি সবার শ্রদ্ধার পাত্র। তার ব্যবসা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। ইউটিউবের মাধ্যমে তিনি লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বৃদ্ধাশ্রম, ফ্রি স্কুল, হাসপাতাল সব মিলিয়ে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, একজন সমাজসেবীও। কিন্তু সত্যেনবাবু কখনো ভুলতে পারেননি তার জীবনের সবথেকে কঠিন সেই সময়গুলো। সত্যেনবাবুর দুই ছেলে ও বৌমা এখন বুঝতে পেরেছে তারা কত বড় ভুল করেছিল। একদিন বড় ছেলে অনিকেত বাবার অফিসে এসে বলল, বাবা, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না? সত্যেনবাবু চুপ করে তাকিয়ে রইলেন। ছোট ছেলে অভিজিৎ চোখের জল ফেলছিল। আমরা লোভ, অহংকার আর বুদ্ধিহীনতার কারণে তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন বুঝতে পেরেছি বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় কিছুই নেই। বৌমা নত হয়ে বলল, আমরা কি আবার তোমার আশ্রয় পেতে পারি না বাবা? অফিস রুমে নীরবতা নেমে এলো। সত্যেনবাবু ধীর গলায় বললেন, আমি তোমাদের কাছে কোনো প্রতিশোধ চাই না। আমি শুধু চাই তোমরা যেন জীবনে আর কোনো বৃদ্ধ বাবা মাকে এইভাবে অবহেলা না করো। বাবা মা একবার চলে গেলে আর ফিরে আসেন না। তারপর তিনি বললেন, ক্ষমা করা সহজ, কিন্তু ভুলে যাওয়া কঠিন। আমি তোমাদের দয়া করছি না, শুধু জীবনে একটা শিক্ষা দিচ্ছি। অন্যায় করার পর অনুশোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও জরুরি সেই ভুলের পুনরাবৃত্তি না করা। সত্যেনবাবু জানতেন শুধু তার নিজের সন্তানদের শিক্ষা দিলে হবে না, পুরো সমাজকে এই শিক্ষা দিতে হবে। তাই তিনি এক চমকপ্রদ ঘোষণা করলেন, আমি আমার সম্পূর্ণ বাড়ি একটি বৃদ্ধাশ্রমে দান করে দিতে চাই। এখানে সেই সমস্ত বাবা মা থাকবে যাদের সন্তানরা তাদের পরিত্যাগ করেছেন। এই কথা শুনে সমাজে আলোড়ন সৃষ্টি হলো। সত্যেনবাবুর দুই ছেলে চমকে উঠল, বাবা, তুমি আমাদের ঘর দান করে দিচ্ছ? সত্যেনবাবু শান্ত গলায় বললেন, যে ঘরে বাবা মা অপমানিত হয় সেখানে আর সন্তানদের জন্য কোনো অধিকার থাকে না। এই ঘোষণা শুনে শহরের অনেক মানুষ তার পাশে দাঁড়ালো। এটাই হওয়া উচিত, সন্তানদের শিক্ষা দিতে হবে। বৃদ্ধ বাবা মাদের জন্য এটা বিশাল আশীর্বাদ। সত্যেনবাবু সত্যিকারের মহান মানুষ। এই সিদ্ধান্তের পর সত্যেনবাবুর খ্যাতি আরও বেড়ে গেল। এখন তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি এক সামাজিক বিপ্লবের পথপ্রদর্শক। একদিন এক বিশাল জনসভায় সত্যেনবাবু তার জীবনের শেষ ও সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। তিনি বললেন, বাবা মা হচ্ছে সেই মানুষ যারা নিজের সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের বড় করে তোলে। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজে অনেক সন্তান তাদের বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে। কোনো বাবা মা কি কখনো তার সন্তানকে ফেলে দেয়? না। তাহলে কেন সন্তান বড় হয়ে বাবা মাকে ফেলে দেয়? সন্তানদের মনে করা উচিত, বাবা মা একদিন আমাদের হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। আজ যদি আমরা তাদের অবহেলা করি, তাহলে একদিন আমাদেরও আমাদের সন্তানরা অবহেলা করবে। সত্যেনবাবুর কণ্ঠ কাঁপছিল, তার চোখের কোণে জল চিকচিক করছিল। যেদিন কোনো বৃদ্ধ বাবা মা তার ছেলের বাড়িতে এক টুকরো সম্মানের জন্য কাঁদবে না, যেদিন কোনো মা ক্ষুধার্ত থাকবে না, যেদিন কোনো বাবা অসুস্থ শরীর নিয়ে রাস্তার ধারে বসে থাকবে না, সেদিনই আমাদের সমাজ সত্যিকারের অর্থে উন্নত হবে। জনতা স্তব্ধ হয়ে গেল। অনেকের চোখে জল, অনেক সন্তানের চোখে জল চলে এলো। সত্যেনবাবুর বার্তা কেবল তার সন্তানদের জন্য নয়, এই সমাজের প্রত্যেকটি মানুষের জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আমরা একটি বড় শিক্ষা পেলাম।
বাবা মাকে ভালোবাসা ও সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। সাফল্য শুধু টাকা নয়, অন্যের উপকার করাই সত্যিকারের সাফল্য। জীবন কখনো শেষ হয়ে যায় না, নতুন করে শুরু করলেই সফল হওয়া সম্ভব। সন্তানের উচিত কখনো বাবা মাকে অবহেলা না করা, কারণ তারা ছাড়া আমরা কেউই আজ এখানে থাকতাম না। ব্যবসা করা মানে শুধু নিজের উন্নতি নয়, সমাজেরও উন্নতি করা। আজকের এই কাহিনীটি যদি একটা মানুষকেও তাদের বাবা মার প্রতি দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ করতে পারে, একটা মানুষকেও যদি সচেতন করতে পারে, তাহলে এই গল্পটি সার্থক হবে। আজকের সমাজে অনেকেই তাদের বাবা মাকে বোঝা মনে করেন, কিন্তু তারা এটা বুঝতে পারে না বাবা মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। বন্ধুরা, আপনি কি আপনার বাবা মায়ের যত্ন নিচ্ছেন? আপনি কি নিশ্চিত আপনার বৃদ্ধ বাবা মা একাকিত্বে কষ্ট পাচ্ছেন না? যদি যত্ন না নিয়ে থাকেন, তাহলে দয়া করে একবার হলেও ভাবুন, একদিন আপনিও বৃদ্ধ হবেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।